আপনি কি খাচ্ছেন, কি বলছেন, কি শুনছেন, কি দেখছেন, সোশ্যাল মিডিয়া হোক কিংবা টিভি, রেডিও হোক কিংবা খবরের কাগজ, একটাই মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করবে এবং আপনি তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারবেন না। এটাকেই বলে ডিক্টেটরশিপ বা স্বৈরতন্ত্র, যা নিয়ে এখন রীতিমতো চর্চায় গোটা নেট দুনিয়া। হিটলার থেকে শুরু করে স্ট্যালিন, মুসলিম থেকে শুরু করে আজকের দিনে কিম জং উন, এরা প্রত্যেকেই ডিক্টেটরশিপ ছিল এবং আছে, এবং একটা সময় গিয়ে তারা হারিয়ে গেছে এবং ভবিষ্যতেও তারা হারিয়ে যাবে। কিন্তু এর মধ্যে সবথেকে বড় যে প্রশ্নটা রইল সেটা হলো, একটা দেশ যদি ডিক্টেটরশিপে চলে যায় তাহলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কি আদৌ সম্ভব? দেশে কোনো গণতন্ত্র বলে কিছুই থাকবে না। ভোট ঠিক হবে, ইলেকশন হবে, আপনি ভোটও দেবেন, কিন্তু তাকেই ভোট দিতে পারবেন যাকে বলে দেওয়া হবে। তার বাইরে আপনি অন্য কাউকে ভোট দিতে পারবেন না। আপনি সেই রঙের জামা কাপড় পরতে পারবেন যেই রঙের আপনাকে পরতে বলা হবে। আপনি চুলের স্টাইল সেই রকমই করতে পারবেন যেরকম তারা বলে দেবে। আপনার মতন আপনি করতে পারবেন না। শুধু সেটা নয়, কিন্তু আপনার যদি আজকে মন চায় এখানে ওখানে ঘুরতে যেতে, আপনি সেটাও করতে পারবেন না। এবং চারিদিকে যখন স্ক্যাম, যখন দুর্নীতি হয়েই চলেছে, আপনি তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারবেন না। আপনি কি চান এরকম একটা দেশে থাকতে? নিশ্চয়ই নয়। তবে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ডিক্টেটরশিপ থেকে মানুষ বেরিয়ে এসেছে প্রতিবাদ করে, রক্ত ঝরিয়ে। আজকের এই ভিডিওতে আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ডিক্টেটরশিপ কত রকমের হয়, কোন কোন দেশে ডিক্টেটরশিপ ছিল এবং রয়েছে, ডিক্টেটরশিপ থেকে কোন কোন দেশ বেরিয়ে এসেছে, ডিক্টেটরশিপ ভালো না খারাপ, এবং আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সবার মনেই ঘুরছে সেটা হলো, আমাদের দেশ ইন্ডিয়া কি ডিক্টেটরশিপে চলে গেছে? চলুন আজকে এই নিয়ে আলোচনা করবই। তবে তার আগে একটা ছোট্ট কথা বলতেই হয়, আমি বা আমার টিম কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই। আমরা সব কিছু নিয়ে আলোচনা করি, তথ্য সমেত, যেখানে ঠিক ভুল বিচার করার দায়িত্ব আমাদের নয়, আপনাদের। চলুন ভিডিওতে ফিরে আসা যাক। ডিক্টেটরশিপ মূলত 4 রকমের হয়। এই 4 রকম কি কি? প্রথমটা হলো ব্যক্তিত্ববাদী একনায়কত্ব, অর্থাৎ সিঙ্গেল ডিক্টেটরশিপ, যেখানে একটা মানুষই সর্বশেষ হয়, তার কথাতেই সবাই উঠবে, বসবে, চলবে। এর উদাহরণ হলো হিটলার, স্ট্যালিন এবং বর্তমানে পুতিনের মতো মানুষেরা। এরপর আসে মিলিটারি ডিক্টেটরশিপ, যেখানে দেশের বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী। তারাই যা বলবে তাই করতে হবে। আপনি সাধারণ মানুষ হলেও কিছু করতে পারবেন না, আপনি প্রধানমন্ত্রী হলেও কিছু করতে পারবেন না, আপনি কোনো মন্ত্রী নেতা হলেও কিচ্ছু করতে পারবেন না। বাস্তবে জলজন্ত উদাহরণ হলো পাকিস্তান, আফগানিস্তান, এই রকম দেশগুলো। এরপর আসে রাজতন্ত্র, যেখানে গণতান্ত্রিক অধিকার থাকলেও সেখানে রাজা বা রানী যাই কথা বলবে সেটাই হবে ফাইনাল। মানে আপনি প্রধানমন্ত্রী, আপনি একটা ডিসিশন নিলেন, কিন্তু আপনার ওপরেও আরেকজন বসে থাকবে। এর উদাহরণ হলো ইংল্যান্ড, ভুটান, জাপান, ভিয়েতনাম, এইরকম দেশগুলো। এবং সবশেষে আসে সিঙ্গেল পার্টি ডিক্টেটরশিপ, যেখানে একটি মাত্র রাজনৈতিক দল পুরো দেশকে কন্ট্রোল করবে। সেখানে বিরোধী দল থাকতেই পারে, কিন্তু আলাদা করে কোনো রাজ্য সরকার থাকবে না। একটাই মাত্র গভর্নমেন্ট বডি হবে, যারা পুরোপুরি পুরো দেশটাকে কন্ট্রোল করবে, পুরো দেশটাকে চালাবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যায় যে বর্তমানে প্রায় 59টি দেশ আছে যারা এখনও ডিক্টেটরশিপের আন্ডারে, যার মধ্যে রয়েছে মায়ানমার, সুদান, পাকিস্তান, আফগানিস্তান, মালি, উত্তর কোরিয়া, চায়না, সিরিয়া, রাশিয়া, ভিয়েতনাম ইত্যাদি। পুরো লিস্টটা হলো স্ক্রিনে দেখে নিতে পারেন। এবার ভালো করে একবার লক্ষ্য করুন তো, এই লিস্টে 3টে ভাগ আছে: হাইব্রিড রেজিম, মডারেট অ্যাট্রোক্রেসি বা ডিক্টেটরশিপ, এবং হার্ড অ্যাট্রোক্রেসি বা ফুল ডিক্টেটরশিপ। এর মধ্যে ফুল ডিক্টেটরশিপ মানে হলো একটি মাত্র ব্যক্তি বা একটি মাত্র রাজনৈতিক দল পুরো দেশ নিয়ন্ত্রণ করবে, যেখানে না কোনো রকম গণতান্ত্রিক অধিকার থাকবে, না কোনো কথা বলার সুযোগ। অর্থাৎ সরকার যেটা বলবে বা ওই একটি মাত্র মানুষ যেটা বলবে সেটাই আপনাকে পুরোপুরি শুনতে হবে, আপনার কথা বলার কোনো অধিকারই থাকবে না। তারপরেই আসছে মডারেট ডিক্টেটরশিপ, যেখানে দুর্নীতি হলেও সচরাচর সেটা পরিবর্তন না হলেও সেই খবরগুলো সবার সামনে উঠে আসতে পারে এবং সবার কাছে পৌঁছানোর একটা সুযোগও থাকবে। তবে এখানেও কারোর কোনো গণতান্ত্রিক অধিকার থাকবেই না, অনেকটা আগের মতনই। এরপর যেটা আসে সেটা হলো এই দুটোর একটা মিক্সচার, যেটাকে বলা হয় হাইব্রিড রেজিম, যেখানে গণতন্ত্রের অধিকার যতটা থাকবে ঠিক ততটাই থাকবে ডিক্টেটরশিপও। এবং অনেক ক্ষেত্রেই এখানে মিডিয়াকে ব্যবহার করা হবে নানা মিথ্যে কথা প্রকাশ করা অথবা সত্যটাকে ঢাকার জন্য, যা দেখে সাধারণ মানুষ আসল ঘটনাটা জানতেই পারবে না। তবে এর মধ্যে কিছু দেশ রয়েছে যারা এই ডিক্টেটরদের থেকে বেরিয়ে এসেছে, এই যেমন জার্মানি, সাউথ কোরিয়া, ইটালি, জাপান, থাইল্যান্ড ইত্যাদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যখন জার্মানি, জাপান, ইটালি এই দেশগুলো যখন বুঝতে পারে যে তারা হারতে চলেছে, তখন অ্যাডলফ হিটলার আত্মঘাতী হয়। কারণ সে বুঝতে পারে যে সে যদি ধরা পড়ে তাহলে তার সঙ্গে বিশাল রকম একটা অত্যাচার হতে চলেছে। অর্থাৎ এটা কিন্তু ক্লিয়ার যে যারা ডিক্টেটর হয় তাদের মনে সবসময় ভয় থাকে, এই হয়তো কেউ বিপদে ফেললো, এই হয়তো কেউ প্রতিবাদ করে বসলো,
তো সবসময় তারা ভয়ে ভয়ে থাকে এবং সেই জন্যই দেখবেন তারা সচরাচর কোনো প্রেস মিডিয়ার সামনে আসতে চায় না, অথবা এলেও সেটা সাজানো একটা সেট থাকে। এই একইভাবে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে জাপানের হিদেকি তোজো, কিন্তু সে ধরা পড়ে যায় এবং পরে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তবে যুদ্ধ হেরে যেতেই ধরা পড়ে যায় মুসোলিনি। এইভাবে নানা সময় নানা ডিক্টেটরসদের হাত থেকে বেরিয়ে এসেছে মানুষ, কিন্তু এরপরেও আবার ফিরেও গেছে সেখানে। এই যেমন ধরুন থাইল্যান্ড, 1972-73 অব্দি দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করত পুরো দেশটাকে। তারপর তারা আস্তে আস্তে সেখান থেকে প্রতিবাদ করে 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 আপাতত সেমি গণতান্ত্রিক দেশ হয়েছে। সেমি গণতান্ত্রিক কেন বলছি? দেশের অর্ধেকটা চলবে মিলিটারি দ্বারা এবং অর্ধেকটা চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কিংবা ধরুন পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশে 2024-এ দাঁড়িয়েও তারা কিন্তু এই ডিক্টেটরশিপ থেকে বেরোতেই পারছে না। যতই তারা চেষ্টা করছে সেই ঘুরে ফিরে সৈন্যদের দ্বারাই কন্ট্রোল হচ্ছে। এবং এই সব দেশে আপনি যদি কোনোভাবে প্রতিবাদ করতে চান, সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে চান, তাহলে তার পরিণতি কী হতে পারে সেটা আমরা এর আগেও দেখেছি। তার কয়েকটা ঘটনা এখানে দিয়ে রাখছি। হিটলার যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি কোনো প্রেস মিডিয়ার সামনেই আসেননি। রেডিওতে নিজের কথা বলতেন, কিন্তু কারোর কথা শুনতেন না। সবসময় ভালো সাজগোজ করতেন এবং প্রত্যেকটা বিরোধীদের মুখ বন্ধ করে দিতেন, যাতে তারা কোনোভাবে প্রতিবাদ করতে না পারে, যাতে তারা সাধারণ মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে না পারে। এতটাই ভয়ানক ছিল সেই হিটলার। শুধু তাই নয়, কিন্তু তিনি ম্যাগাজিন, নিউজ পেপার, রেডিও এগুলো ব্যবহার করতেন মিথ্যে ভুয়ো খবর ছড়ানোর জন্য এবং সঠিক খবরগুলোকে কোনোভাবে আসতেই দিতেন না। যদি কোনোভাবে কেউ এই খবরগুলো প্রচার করে ফেলতো, তাকে আর খুঁজে পাওয়া যেত না। তার প্রমাণ এইখানেও রয়েছে। এই সব ঘটনা, যত মিথ্যে কথা তিনি এমনভাবে সাজিয়ে সবার সামনে আনতেন যেন সবাই ভেবেই ফেলতো যে সেগুলোই সত্যি, সেগুলোই ধ্রুব সত্য, তার বাইরে আর কিছু নেই। অনেকটা মিল পাচ্ছেন না? কিসের কথা বলছি সেটা লাস্টে গিয়ে বুঝবেন। চলুন আরও কিছু কথা বলি এই বিষয়ে। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমি ইতিহাসের কথা কেন বলছি, বর্তমানে চলে আসা উচিত। তাহলে ঠিক আছে, বর্তমানে আসছি। আমরা এবার কথা বলবো উত্তর কোরিয়া নিয়ে। ওখানে বছরে এমন একটা সময় আসে যেই সময় জোর করে সবাইকে কাঁদতে বলা হয়, দুঃখে থাকতে বলা হয়, হাসতে পারবে না সেখানে। যদি কেউ বাই এনি চান্স হেসে ফেলে, তাকে সঙ্গে সঙ্গে দেখুন কী করা হয়। সরকার যা বলবে ঠিক সেটাই করতে হবে। তারা বলে দেয় যে এইরকম মাথার চুল কাটতে হবে, সেরকমই কাটতে হবে। আপনি নিজের মতন কোনো স্টাইল করতে পারবেন না সেখানে। আপনি নিজের মতন খাবার খেতে পারবেন না, নিজের মতন জামা কাপড় পরতে পারবেন না, নিজের মতন কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন না, দেশের বাইরে আপনি যেতে পারবেন না। এবং সবশেষে একটা কথা বললে চমকে উঠবেন আপনি। উত্তর কোরিয়াতে মোটে 4টে চ্যানেল আছে। সেই 4টে চ্যানেল সেই জিনিসগুলোই দেখায় যেগুলো সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়, যেগুলো সরকার থেকে বলে দেওয়া হয়। আলাদা করে কোনো প্রোগ্রাম সেখানে চালানো যাবে না, চালাতে গেলে তারাই বিপদে পড়ে যাবে। এমনটাই ওখানে নিয়ম। এত কিছুর পর এবার নিশ্চয়ই আপনার মনে একটা ছোট্ট প্রশ্ন জেগেছে, ডিক্টেটরশিপ ভালো না খারাপ? দেখুন, সব কিছুরই ভালো খারাপ আছে। কিন্তু আপনাকে যদি কেউ বলে দেয় যে আপনাকে এই জামাটা পরতে হবে, এই খাবারটাই খেতে হবে, এই জায়গায় আপনি যেতে পারবেন না, এর সাথে আপনি কথা বলতে পারবেন না, আপনি এই বিষয়ে কোনো কিছু শুনতে পারবেন না, দেখতে পারবেন না, বলতে পারবেন না, আপনার হাত পা বেঁধে দেওয়া হয়েছে, আপনি কি সেটা মেনে নেবেন? এই প্রশ্ন কিন্তু আপনাকেই উত্তর দিতে হবে। কারণ এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আগামী দিনে আপনি যখন নেতা, মন্ত্রী এদেরকে নির্বাচন করবেন, তখন ভেবে করবেন। এবং শুধু এটাই নয়, আজকে কোনো স্ক্যাম হলে, কোনো দুর্নীতি হলে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন তো? আপনি কথা বললে সেগুলো শোনা হবে তো? এই প্রশ্নের উত্তরগুলো কি আপনার কাছে আছে? এবার আপনি বলতেই পারেন যে আপনার তো গণতান্ত্রিক অধিকার আছে, আপনি যাকে ইচ্ছা ভোট দিতেই পারেন। কিন্তু এটা ভেবে দেখুন তো, আপনি চারিপাশে যেটা দেখছেন, টিভিতে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, সব কিছু যদি ভুয়ো খবর হয়, আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হয়, আপনি কোনটা বিচার করবেন? যেটা দেখছেন সেটাই তো। এবার আপনি যেটা দেখছেন সেটা সত্যি না মিথ্যা, সেটা আপনি কি করে বুঝছেন? আপনাকে তো একটা দিক দেখানো হচ্ছে। সবসময় দেখবেন একটা দিকই দেখানো হয়, কখনো গোটা ঘটনা কিন্তু আপনার সামনে বা আমাদের সামনে তুলে ধরা হয় না। দিনের পর দিন শিক্ষার মান কমেই যাচ্ছে, স্কুল এবং কলেজের ফিস বেড়েই যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে সেই তুলনায় কি পরিকাঠামো বাড়ছে, ভালো হচ্ছে? উত্তর হচ্ছে না, হচ্ছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে সরকার ভালো কাজ করছে, সরকার উন্নতি করছে? আমাদের দেশ ইন্ডিয়া অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়েছে, কিন্তু সাধারণ মানুষের কি কোনো উন্নতি হয়েছে? বেসরকারি সংস্থার আয় কিন্তু বেড়েই যাচ্ছে, কিন্তু সেই তুলনায় কি নতুন করে নিয়োগ হচ্ছে? হচ্ছে না। কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টার বদলে এখন একটা মানুষকে কাজ করতে হচ্ছে 14 থেকে 15 ঘন্টা। স্যালারি দিন দিন কমে যাচ্ছে, সেই তুলনায় বাড়ছে না। তাহলে কোথায় উন্নতি হচ্ছে একটু বলবেন আপনারা? এরপর আসি সরকারের প্রকল্পগুলোয়। সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো সেই সংস্থাগুলোকে দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে,
যারা ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। এই ইলেকট্রাল বন্ডে টাকা দেওয়ার বিষয়ে আমি আগের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। শুধু তাই নয়, বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, নানা বিরোধী নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে এবং সেখানে সেই কেসগুলোকে দিনের পর দিন ঝুলিয়ে রাখা হচ্ছে। এবং এই সমস্ত বিষয়ে যদি সরকার নিজের থেকে হস্তক্ষেপ না করে তাহলে দেশ কি করে এগোবে? এই প্রশ্নটাই কিন্তু বারংবার আসছে। কেন্দ্রীয় সরকার থেকে এখন বলা হচ্ছে ছোট ছোট ব্যবসার দিকে মন দিতে, ভোকাল ফর লোকাল। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, গ্যাসের দাম আকাশ ছোঁয়া, প্রত্যেকটা জিনিসে ট্যাক্স বেড়ে গেছে, তাহলে আপনি নতুন ব্যবসা করবেনটা কি করে? এটা কখনো ভেবে দেখেছেন? এবার আপনি বলতেই পারেন এই যে আমি এতগুলো কথা বলছি তার মানে দেশে গণতান্ত্রিক অধিকার আছে বলেই বলতে পারছি। কিন্তু এখন বলতে পারছি, আগামী দুদিন পর যদি আমাকে বলতে নেওয়া দেওয়া হয়, এই কথাগুলো সবার সামনে আনতেই দেওয়া না হয়, তাহলে আপনি জানবেন কি করে কোনটা সঠিক কোনটা বেঠিক, কি হচ্ছে এক্স্যাক্টলি দেশে, যেগুলো সবার সামনে আসা উচিত? এটা কিন্তু ভেবে দেখতে হবে আপনাদেরকে, কারণ দিন দিন কিন্তু প্রচুর স্ক্যাম বেরোচ্ছে এবং সেগুলো কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই কেউ যদি প্রশ্ন করে যে ইন্ডিয়া কি সত্যি ডিক্টেটরশিপ হয়ে গেছে না সেদিকেই এগোচ্ছে, সেই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই ভিডিওটা তাকে দেখাতে পারো। আমি কিন্তু কোনো কিছু বলবো না, তার কারণ আমি এখানে বিচারক নই। বিচারক হলেন আপনারা, কারণ আপনাদের একটা ভোট একটা গোটা সরকার বদলে দিতে পারে। আপনাদের একটা ভোট একটা মন্ত্রীকে সোজা করে দিতে পারে। ভালো খারাপ সব কিছু আগে দেখুন এবং আপনার যাকে মনে হয় শুধু তাকেই ভোটটা দিন। এবং শুধু ভোট দিয়ে দিলেই হবে না, যাকে ভোট দিচ্ছেন, যাকে জেতাচ্ছেন, তাকে প্রশ্ন করুন। কিছুদিন পর তাকে প্রশ্ন করবেন যে আমি আপনাকে ভোট দিয়েছি, এই ভোটের এগেনস্টে আপনি কি কি কাজ করেছেন আমাদের ভালোর জন্য, সাধারণ মানুষের জন্য, কি কি নতুন প্রকল্প এনেছেন, এই প্রশ্নগুলো করুন। এই প্রশ্নগুলো করলে যদি সঠিক উত্তর পান এবং যদি উত্তর পান তাহলে বুঝবেন আমাদের দেশ এখনও গণতান্ত্রিক আছে। কিন্তু আপনি যদি সেই প্রশ্ন করার সুযোগই না পান, সেই প্রশ্নের কোনোভাবে কোনো উত্তরই না পান, তাহলে বুঝতে হবে আমাদের দেশ কোন দিকে এগোচ্ছে। আমি আশা করি ডিক্টেটরশিপ নিয়ে যা যা প্রশ্ন আপনাদের ছিল সেগুলো আমি উত্তর দিতে পেরেছি। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা জানাতে পারেন কমেন্ট করে। আমি চেষ্টা করবো বা আমার টিম চেষ্টা করবে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মতন এতটাই, আবার আগামী দিনে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থেকো, ভোটটা মনে করে দিও, কারণ ভোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ভিডিওটা দেখার পর সবাইকে গিয়ে এই জিনিসটা বলুন যে ভোট দেওয়াটা অধিকার শুধু নয়, এটা আপনার ডিউটি, এটা আপনাকে দিতে হবে। আজকের মতন এতটাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন এতটাই, চলো টাটা।